উফ, বড় জ্বালা। আর ভালো লাগে না। এই পেটটাকে নিয়ে আর পারি না, কিছুক্ষণ পর পর সে যা বায়না ধরে কিছু না কিছু খাবার জন্য। তখনই হয়ে যায় সব গন্ডগোল। সেই তো খাবার খেতেই হয়। আর খাবার খাওয়া মানে টাকা পয়সার শ্রাদ্ধ। আচ্ছা, এমন যদি হতো মানুষ একদিনে খেয়ে 1 মাস থাকতে পারতো, তাহলে কত টাকা পয়সা বাঁচানো যেত। বাড়িতে কেউ আছেন? বলছি বাড়িতে কেউ আছেন? আমি ওই গ্রাম থেকে এসেছি। ওরে বাবা, এত রাতে আবার কে এলো? আর ভালো লাগে না, অসহ্য। আবার খেতে টেতে চাইবে না তো। আমি নিজেই আর রাঁধবো না ভেবেছি, জলমুড়ি খেয়ে থাকবো। এ চাল ডাল আলু মশলাপাতি সবই তো বাঁচবে। যে হোক, যাই একবার দেখি। কেউ কি আছেন বাড়িতে? আমি লালু। কি ব্যাপার, তুমি কে? কোত্থেকে এসেছো? কাকে চাই? কি চাই? দাদু, আমি নদীর পাড়ের গ্রাম থেকে এসেছি। অনেক রাত হয়ে গেছে। এখানে আমার চেনা পরিচিত কেউ নেই। আপনার বাড়ির দরজা খোলা দেখে ঢুকে পড়লাম। তার জন্য আমি ক্ষমা চাইছি, যদি কিছু মনে না করেন। মানে আজকের রাতটা এখানে আশ্রয় দেবেন, কালকে ভোর হলেই আমি চলে যাব। সর্বনাশ! আরে আমার বাড়ি তো আর ধর্মশালা নয় যে যে যখন চাইবে সে ঢুকে পড়বে। আর আশ্রয়ের কথা বলছো, সেটা কি মামা বাড়ির আবদার? আরে চেনা নেই জানা নেই অমনি কেউ আমি মানে আশ্রয় টাশ্রয় দিতে পারবো না কাউকে। দাদু, তোমাকে অনুরোধ করছি, মানে আমাকে আজকে রাতটা একটু আশ্রয় দিন। মানে আপনার ঘরে এক কোণে পড়ে থাকবো, আমি ভোর হলেই চলে যাব। উফ, যত সব ঝামেলা আমার ঘাড়ে এসে পড়ে রে বাবা। অবশ্য এত রাতে ছেলেটা কোথায় বা যাবে? এত করে বলছে যখন, তাহলে এই এক রাতের ব্যাপার, কালকে ভোরবেলা তো চলে যাবেই। দাদু, কিছু বলছেন নাকি আমাকে? না না না, ও হ্যাঁ, মানে ওই যে বলছিলাম, ঠিক আছে আজকে রাতটাই শুধু থাকতে পারবে, কালকে সকাল সকাল বেরিয়ে যেও, কেমন? ঠিক আছে? বেশ দাদু, আপনাকে অনেক ধন্যবাদ। হায় ভগবান, কোথায় চলে গেল আমার কলিজার টুকরা ছেলেটা? এত জিদ্দি হয়েছে যে কোনো কথাই শোনে না। এতবার করে বুঝিয়েছি কিন্তু কোনো কথাই শুনলো না। লতা, কি নিয়ে তোমার সাথে রাগ করেছিলে বলো? আর তুমি ওকে ঠান্ডা মাথায় ভালো করে বুঝিয়ে বলতে পারতে। তুমি নিশ্চয়ই চেঁচিয়েছো, তাই লালু মাথা গরম করে ঘর থেকে বেরিয়ে চলে গেছে। যত দোষ সব আমারই না? সংসারের এত কাজ করে কি আর মাথা ঠিক থাকে? তার উপর যদি এই ছেলে কিছু না কিছু বায়না করে, তাহলে কার মাথা ঠিক থাকে তুমি বলো? আমি বুঝতে পারছি যে তোমার সংসারের অনেক কাজ, কিন্তু লালু এমন কি বায়না করলো যার জন্য সে ঘর থেকে বেরিয়ে গেল? কি বলি আর তোমায়? কাল দুপুরে ভাত খেতে বসেই বলছে ও নাকি মাছ দিয়ে ভাত খাবে না, মাংস চাই ওর। এই ভোর দুপুরে আমি কোথা থেকে ওকে মাংস রান্না করে দিই তুমি বলো? আমি বললাম তোমার কথা, তুমি বিকেলে কাজ থেকে বাড়ি ফিরলেই তোমাকে বলতাম একটু মাংস আনার জন্য, তারপর রাতে রেঁধে দিতাম। ও, বুঝেছি। আজকালকার ছেলেমেয়েরা ভীষণ জিদ্দি, সহজে কারোর কথা শুনতে চায় না। যাক, তুমি আর কেঁদো না। আমার মনে হয় ওর মাথা ঠান্ডা হলে ও ঠিকই চলে আসবে। না কেঁদে উপায় আছে বলো? ছেলেটা আমার কোথায় আছে, কি খাচ্ছে? এইসব নিয়েই আমার চিন্তা হচ্ছে। তুমি একবার খোঁজ করে দেখো লালু কোথায় চলে গেল। লতা, তোমার মতো আমারই একই দুশ্চিন্তা মনের ভেতরে। কালকে সকালে লালুর খোঁজ করতে বের হব, দেখি ওর কোনো খোঁজ পাওয়া যায় কিনা। ওহ, বাইরে যা গরম পড়েছে! এত রোদে বাজারে গিয়ে মাস কাবারির বস্তাটা আনতে গা জ্বলে যাবে। আর রিক্সা নিলে পরে আবার রিক্সা ভাড়া দিতে হবে। উফ, কি যে করি! দাদু, বলছিলাম যে আপনাকে অনেক ধন্যবাদ কালকে রাতে আমাকে আশ্রয় দেবার জন্য। এখন তাহলে আমি আসি।
আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। তাহলে তুমি এসো। না 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 না, একে তো যেতে দেওয়া যাবে না। মানে আমি যদি এই ছেলেটাকে বলি বাজারে গিয়ে দোকান মাসকাবারিটা করে নিয়ে ব্যাগটা এনে দিতে, তাহলে আমার রিক্সা ভাড়া তো বেঁচে যাবে। হ্যাঁ, এই যে শুনছ? হ্যাঁ দাদু, বলুন, কিছু বলবেন? বলছিলাম, আমার একটা ছোট্ট কাজ করে দেবে। নিশ্চয়ই দাদু, কি কাজ বলুন, আমি করে দেব। বাজারে গিয়ে দোকান থেকে আমার মাসকাবারির ব্যাগটা এনে দিতে পারবে? তারপর না হয় যেখানে যাওয়ার চলে যাও। হ্যাঁ। নিশ্চয়ই দাদু, আমাকে বলুন, বাজারের কোন দোকান থেকে আপনার মাসকাবারির ব্যাগটা আনতে হবে? বলছি বলছি, তুমি এই রাস্তায় সোজা হেঁটে গিয়ে ডানে মুড়ে তারপর আবারও সোজা যাবে। সেখানে একটি ছোট চায়ের দোকান আছে। সেই চায়ের দোকানের পাশের দোকানটিতে গিয়ে আমার কথা বলো, ওরা ব্যাগটি দিয়ে দেবে। ঠিক আছে দাদু, আমি এক্ষুনি বাজারে গিয়ে আপনার ব্যাগটি নিয়ে আসছি। এই ছেলেটা আমার এখানে থাকলে সমস্ত কাজ ওকে দিয়ে করাতে পারবো। এতে আমারও আরাম হবে। আর মানে সাথে সাথে সব হবে। বিনে পয়সা, মানে একটা টাকা খরচ না করে সব কাজ উদ্ধার হয়ে যাবে। হুম তো যেভাবে হোক এই ছেলেটাকে মানে আমার কাছে আটকে রাখতে হবে। ও, এত গরম পড়েছে, গা পুড়ে যাচ্ছে গরমে। নদীর এই ঠান্ডা জলে একটু চান করে নিলে শান্তি পাবো। না, আস্তে আস্তে জলের দিকে যাই। বাহ, কি ঠান্ডা জল! এই গা জ্বালা গরমে ঠান্ডা ঠান্ডা জলের স্পর্শ সত্যি স্বর্গ সুখের অনুভূতি হচ্ছে। আহ, কি শান্তি! ও, এতক্ষণে একটু শান্তি পেলাম। সত্যি নদীর এই ঠান্ডা জল আমার শরীরের তাপকে একদম শীতল করে দিয়েছে। ওরে, ওরে বাবা, আমি ডুবে যাচ্ছি যে! ওরে বাবা, কেউ আছে? বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও! কে শুনতে পাচ্ছো? আমি ডুবে যাচ্ছি নদীর জলে! বাঁচাও, বাঁচাও! আরে ঠাকুমা, তুমি কি করে জলে পড়ে গেলে? আরে দাঁড়াও দাঁড়াও, আমি আসছি, তুমি চিন্তা করো না। ঠাকুমা, তুমি কেন এসেছো নদীতে চান করতে? জানো না নদীতে এখন গভীর জল? আরে বাবা, আমি তো জানি, কিন্তু কি করব? এত গরমে আর শান্তি পাচ্ছিলাম না। ভেবেছি নদীর জলে একটু চান করলে শরীরের জ্বালা দূর হবে, কিন্তু এ যে হলো উল্টো। শরীরের গরম দূর করতে গিয়ে আমার প্রাণটাই যেতে বসেছিল। ঠাকুমা, তোমার বয়স হয়েছে, কেন এভাবে নদীতে চান করতে এসেছো কাউকে সাথে না নিয়ে? আর কখনো আসবে না এমন করে একা একা নদীতে চান করতে। বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমি জলে ডুবেই মরে যেতাম। ঈশ্বর তোমার মঙ্গল করুক বাবা। আরে গোপালদা, যাচ্ছ কোথায়? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। কোনো সমস্যা নাকি? সমস্যা হয়েছে রে খগেন, তাই তো অবিনাশবাবুর কাছে যাচ্ছি। নিশ্চয়ই কোনো গুরুতর সমস্যা হয়েছে, না হলে তো মানে অবিনাশ বাবুর কাছে মানে যাও না তুমি। হ্যাঁ খগেন, তুই ঠিকই বলেছিস। আসলে কালকে দুপুরে লালু ওর মার সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। মানে এখনো বাড়ি ফেরেনি, তাই অবিনাশবাবুর কাছে যাচ্ছি ওনাকে মানে বিষয়। কি যে বলো গোপালদা! আরে শাসনের কথা অন্তত তোমার মুখে মানায় না। যার জোয়ান ছেলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, ছি 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 ছি, এরা মানে কথা জেনে রাখো গোপালদা। ওপরের দিকে তাকিয়ে থু করে থুতু ফেললে না নিজের মুখে ঠাপ করে পড়ে, ঠিক আছে? হ্যাঁ, ছেলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর কথাটা লোকে না জানালেই পারো লোককে, হ্যাঁ তাই না? মানে একটা মান সম্মানের ব্যাপার তো। শুনেছো নীলিমা, একটা জবরদস্ত খবর শোনাই তোমাকে, শোনো। বাবা, এত অস্থির হয়ে কথা বলছো? কি এমন জবরদস্ত খবর শুনি? আরে ওই যে গোপালদা আছে না, ওর ছেলে লালু, সে নাকি লতা বৌদির সাথে রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে। কিচি কিচি। সর্বনাশ! সে কি কাণ্ড! লালু কি কারণে লতা বৌদির সাথে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে গেছে?
আরে লালু নাকি কালকে দুপুরবেলায় মাংস দিয়ে ভাত খাবার বায়না করেছিল, তাই নিয়ে লতা বৌদির সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, আসলে ওই লালুকে গোপালদা লতাদি আদরে বাদর করে রেখেছে, তাই এই অবস্থা। আমি লতাদির জায়গায় থাকলে কষিয়ে একখানা চর লালুর গালে বসাতাম। ঠিকই বলেছ, আমিও গোপালদাকে সে কথাই শুনিয়ে দিয়েছি। গোপালদা বিষয়টা নিয়ে অবিনাশ বাবুর কাছে আলোচনা করতে যাচ্ছিল। যত সব আদিক্ষেতা, ছেলে মেয়েদের মাথায় চড়িয়ে রাখার সময় খেয়াল থাকে না, আর যখন কোনো কুকাজ করে বসবে এরা, তখন মা বাপেরা এর কাছে ওর কাছে গিয়ে দোষ ঢাকার উপায় খুঁজে বার করবে। অবিনাশবাবু বাড়িতে আছেন? আমি গোপাল, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। ও গোপাল, তুমি? তা কি বিপদ হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? অবিনাশবাবু, কি যে বলি আপনাকে দুর্ভাগ্যের কথা। কালকে বিকেল বেলায় আমার ছেলে লালু ওর মার সাথে রাগ করে ঘর ছেড়ে চলে গেছে। সর্বনাশ! লালু রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে? ও এখনো বাড়ি ফেরেনি? এখনো পর্যন্ত সে বাড়ি ফিরে আসেনি। আপনি গ্রামের মোড়ল, তাই আপনাকে বিষয়টা জানাতে এসেছি। আপনি আমাকে বলুন আমি এখন কি করি। আচ্ছা বলো তো, লালু লতার সাথে কেন রাগ করেছিল? লালুকে মানে লতা দুপুরে মাছ দিয়ে ভাত খেতে দেয়, কিন্তু লালু আবদার করেছিল যে মাংস ছাড়া ভাত খাবে না। এই সাধারণ কথা নিয়েই মায়ের সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল। বিষয়টা গম্ভীর, তবে আমি আমার যথাসাধ্য দিয়ে লালুকে খোঁজবার চেষ্টা করব। আমি এক্ষুনি পাশের গ্রামের মোড়ল তাকে সংবাদ পাঠাবো, যাতে ওরা লালুকে খুঁজতে সাহায্য করে। অবিনাশবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানতাম আপনার কাছে এলে আপনি সাহায্য নিশ্চয়ই করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু। দাদু, আপনার মাসকাবাড়ির ব্যাগটা বাজার থেকে নিয়ে এসেছি। সাবাস, আমি ভীষণ খুশি হয়েছি। সত্যি তুমি একজন ভালো ঘরের ছেলে, সেটা তোমাকে দেখলেই মনে হয়। আচ্ছা বলো তো, তোমার বাড়ি কোথায়? আর এই গ্রামে তুমি কার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলে? দাদু, আসলে এই গ্রামে আমার কেউ চেনা পরিচিত নেই। আমি রাগের মাথায় কালকে মার সাথে রাগ করে ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে নৌকায় উঠে বসি। কিছুক্ষণ পর নৌকাওয়ালা আমাকে এই গ্রামে ঘাটে পৌঁছে দেয়। হায় ভগবান, তুমি মায়ের সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছো। এটা তুমি ঠিক করনি। কি কারণে তুমি মায়ের সাথে রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছো? দুপুরবেলায় মা আমাকে মাছ দিয়ে ভাত খেতে দিয়েছিল, আর আমি মার কাছে মাংস ভাত খেতে চেয়েছিলাম। এই নিয়েই মান অভিমান হয়েছে আমাদের মাঝে। এই সামান্য কথা নিয়ে মায়ের সাথে রাগ করে কেউ বাড়ি ছেড়ে চলে আসে খেপা? আচ্ছা, কাল থেকে তুমি কিছু খাওনি, আমি তোমার জন্য মাংস ভাতের ব্যবস্থা করছি। ধন্যবাদ দাদু, আমি ভাত খেয়েই তোমার বাড়ি থেকে চলে যাব। তোমাকে কে বলেছে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে? আর যাবি বা কোথায়, নিজের বাড়িতে? না দাদু, আমি ও বাড়িতে আর ফিরে যাব না। তাহলে যাবেটা কোথায়? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। চুপ করো, আর একটা কথাও বলবে না। আমি যতক্ষণ অবধি না বলবো ততক্ষণ অবধি তুমি কোথাও যেতে পারবে না, বুঝলে? আর হ্যাঁ, আমি তোমার জন্য মাংস ভাতের ব্যবস্থা করছি, তুমি চানটা সেরে এসো, যাও। হায় রে, আমার ছেলেটা আমার সাথে সাধারণ কথা নিয়ে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি এত করে বোঝালাম, তাও আমার কথা শুনলো না। কোথায় আছে, কি খাচ্ছে, কোনো খবর পাচ্ছে না। হে ভগবান! লতা, তুমি কেঁদো না। আমি চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি আমাদের লালুর খোঁজ করবার। আমি আজকে অবিনাশবাবুর বাড়িতে গিয়েছিলাম, ওনাকে সমস্ত ঘটনা জানাই। অবিনাশ বাবু তোমায় কি বললেন? উনি কি লালুর কোনো খবর এনে দিতে পারবেন? দেখো লতা, উনি লালুর বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘটনাটা শুনে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। উনি বলেছেন ওনার যথাসাধ্য মতো চেষ্টা করবেন লালুকে খুঁজে বের করবার। তুমি সত্যি বলছো? আমার তো আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি আর পারছি না লালুকে ছাড়া এই বাড়িতে থাকতে। আমি পারবো না। তুমি কিছু একটা করো।
লতা, আমি জানি তুমি ভীষণ কষ্ট পাচ্ছ লালুর কথা চিন্তা করে, কিন্তু একটু সময় তো দিতেই হবে। অবিনাশবাবু আশেপাশের সব গ্রামের মানে মোড়লদের সংবাদ পাঠিয়েছেন। আশা করছি খুব শীঘ্রই আমরা লালুর খবর পেয়ে যাব। প্রতিটা মুহূর্ত আমার পক্ষে লালুকে ছাড়া থাকা মুশকিল হয়ে গেছে। নাওয়া খাওয়া সব আমার মাথায় উঠে গেছে। ছেলেটা কোথায় আছে, কি হলো, কেমন আছে, কি খাচ্ছে, এইসব চিন্তা আমাকে প্রতিটা মুহূর্ত ঘুরে ঘুরে খাচ্ছে। লালু, ভাবছিলাম তোমাকে নিয়ে একদিন শহর থেকে ঘুরে আসবো, তোমার জন্য কিছু জামা কাপড় কিনে দেব। দাদু, অযথা টাকা পয়সা খরচ করবার কোনো মানে হয় না। আমার কাছে অনেক জামা কাপড় আছে, সুতরাং এই মুহূর্তে আমার আর কোনো জামা কাপড়ের দরকার নেই। আর হ্যাঁ, শুনে রাখো, তোমার শরীরটা বিশেষ ভালো নেই তো, তাই এখন তুমি কোথাও ঘুরতে যাবে না, তোমার কোথাও ঘুরতে যাওয়া হবে না। লালু, খুব কম সময়ের মধ্যেই তুমি এই বাড়িটাকে নিজের আপন করে ফেলেছো এবং আমাকেও তুমি যথেষ্ট যত্ন করছো। আমার খাওয়া দাওয়া, ওষুধপত্র সব কিছু দায়িত্ব তুমি নিজের কাঁধে নিয়েছো। সত্যি পূর্বজন্মে আমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি, তাই এ জন্মে তোমার মতো একজন ভালো ছেলেকে আমি আমার কাছে পেয়েছি। দাদু, তুমিও তো আমাকে আমার বিষয়ে কিছু না জেনে তোমার বাড়িতে আশ্রয় দিয়েছো। ভালো খাবার দাবার, ভালো জামা কাপড় সবকিছুই তুমি আমাকে দিয়েছো। আমি সত্যি কৃতজ্ঞ আমাকে এত ভালোবাসবার জন্য এবং আমার প্রতি বিশ্বাস রাখবার জন্য। মা, মা, বাড়িতে আছো? দেখো, আমি নীলিমা, তোমাকে দেখতে এসেছি। ও নীলিমা, তুই এসেছিস? বাহ, অনেকদিন পর তোকে দেখে আমার চোখটা জুড়িয়ে গেল। কিন্তু জামাইকে তো তোর সাথে দেখতে পাচ্ছি না। না মা, তোমার জামাই আসেনি, আমি একাই এসেছি তোমাকে দেখতে। কয়েকদিন ধরে তোমাকে দেখার জন্য মনটা বড্ড ছটফট করছিল, তাই আর চলেই এলাম তোমাকে দেখতে। বেশ করেছিস, খুব ভালো হয়েছে। ভগবানের অশেষ কৃপা যে আমি বেঁচে আছি আর তুই আমাকে জীবিত অবস্থায় দেখতে পাচ্ছিস। মা, তুমি এসব কি বলছো বলো তো? কি হয়েছিল তোমার? আর বলিস না, এত গরম সহ্য করতে না পেরে আমি একদিন নদীতে গেছিলাম ঠান্ডা জলে চান করবার জন্য, কিন্তু চান করতে করতে আমি নদীর জলে ডুবে যাই। সেই সময় একটা ছেলে আমাকে বাঁচালো। সে কি, তুমি নদীতে পড়ে গেছিলে কেন? তুমি একা একা নদীতে স্নান করতে গেছিলে? মানলাম অনেক গরম পড়েছে, তাই জন্য তুমি একা একা নদীতে চান করতে যাবে এই বয়সে। আচ্ছা বলো তো, কে ওই ছেলেটা যে তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে? শুনলাম ছেলেটা নাকি তোদেরই গ্রামের থেকে এসেছে, মায়ের সাথে রাগ করে ঘর ছেড়ে এই গ্রামে চলে এসেছে। এখন সে ওই হরিপদ বাবুর বাড়িতে আশ্রয় নিয়েছে। হরিপদ বাবু আর ওই ছেলেটার বেশ ভাব হয়েছে, খুব ভালো ছেলে রে ও। ও আচ্ছা, এই কথা। নিশ্চয়ই ও লালু, আমাদের গ্রামের গোপালদা লতা বৌদির ছেলে। মা, আমার একটা কোথাও ভুল হয়েছে, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্যই আমাকে এক্ষুনি লালুর খবর গোপালদা আর লতা বৌদিকে দিতে হবে। মা, আমি এক্ষুনি আসছি। ইরে, এই তো মাত্র এলি, এখনই যাবি? কি হয়েছে বলতো খুলে আমাকে। ওই তো বললাম না, লতাদের সাথে লালু রাগ করে বাড়ি ছেড়ে চলে এসেছিল, এখন এই গ্রামের হরিপদ বাবুর বাড়ি আশ্রয় নিয়েছে। এই খবরটা আমাকে লতাদিকে আর গোপালদাকে জানাতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই এক্ষুনি যা, গিয়ে লালুর মা বাবাকে সংবাদটা দে, যাতে লালু ওর মা বাবাকে ফিরে পায় আর ওর মা বাবা তার সন্তানকে। লতা বৌদি, ও লতা বৌদি, বাড়িতে আছো? গোপাল দা, গোপাল দা, আমি নীলিমা। ও নীলিমা, এসো এসো,
কোনো বিশেষ দরকারে এসেছো কি আমাদের বাড়িতে? হ্যাঁ, ভীষণ গুরুত্বপূর্ণ কথা, এটা বলতে এসেছি আমি। লালুর খবর পেয়েছি, সেটাই তোমাদেরকে জানাতে এসেছি। ও নীলিমা, তুমি সত্যি বলছো? তুমি লালুর খবর পেয়েছো? কোথায় আছে বলো না, কোথায় আছে আমার লালু? নীলিমা, তুমি যা বলছো সত্যি বলছো তো? হ্যাঁ গোপালদা, লতা বৌদি, আমি যা বলছি সত্যি বলছি। সেদিন লালু রাগ করে ওই গ্রাম ছেড়ে চলে গেছে এবং হরিপদ বাবু নামে একজন বয়োজ্যেষ্ঠ লোকের বাড়িতে ও আশ্রয় নিয়েছে। নীলিমা, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি আমাকে লালুর কাছে নিয়ে যাও, আমি ওকে বুঝিয়ে আবার বাড়িতে ফিরিয়ে আনবো। নীলিমা, আমার তোমার কথাগুলো শুনে অবিশ্বাস্য লাগছে। তুমি সত্যি করে বলো, তুমি ঠিক বলছো তো? বিশ্বাস করুন গোপালদা, আমি সত্যি কথা বলছি। আজ আমি সকালে মাকে দেখতে গেছিলাম আমার বাড়িতে, ওই গ্রামে। মায়ের মুখে শুনতে পেলাম কিছুদিন আগে নাকি মা নদীতে স্নান করতে যাচ্ছিল এবং নদীর জলে পড়ে যায়। সেই সময় নাকি লালু দেখতে পেয়ে আমার মাকে বাঁচায়। আমার লালু তোমার মাকে বাঁচিয়েছে জলে ডোবার থেকে? হ্যাঁ, ওই দিন আমার মাকে জলে ডোবার হাত থেকে লালুই বাঁচিয়েছে। লালু আমার মাকে বাঁচিয়েছে। তাই আমি আর সময় নষ্ট না করে এক্ষুনি তোমাদেরকে খবরটা দিতে চলে এলাম। তোমরা তাড়াতাড়ি ওই গ্রামে গিয়ে লালুকে ফিরিয়ে নিয়ে এসো তোমাদের বাড়িতে। ধন্যবাদ নীলিমা, আমাকে আমাকে লালুর খবর দেওয়ার জন্য ধন্যবাদ। আমি এক্ষুনি অবিনাশবাবুর কাছে গিয়ে সমস্ত ঘটনা বলি এবং অবিনাশবাবু সহ লতাকে নিয়ে কালকে সকালেই আমি ওই গ্রামে যাব লালুকে আনবার জন্য। হরিপদবাবু, হরিপদবাবু বাড়িতে আছেন? হ্যাঁ আছি, বাড়িতেই আছি, কিন্তু আপনি কে? কে আপনি? আমি লালুর বাবা গোপাল, ওই গ্রাম থেকে এসেছি। কালকে আমি জানতে পারলাম যে আমার ছেলে আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে, তাই ওকে ফিরিয়ে নিয়ে যেতে এলাম। নমস্কার হরিপদবাবু, আমি এই গ্রামের মোড়ল, মানে ওই গ্রামের আর কি। গোপাল যখন আমাকে বলল লালুর কথা, যে লালু আপনার এখানে আছে, তাই গোপালের সাথে আমিও চলে এলাম, মানে লালুকে ফিরিয়ে নিয়ে যেতে আর কি। বেশ বেশ, আমি এখনই লালুকে ডেকে দিচ্ছি। কই রে লালু? লালু এইদিকে আয় তো বাবা। দেখ না কে এসেছে। বাবা তুমি? হ্যাঁ, তুমি এসেছো? হ্যাঁ, অবিনাশ এটা আপনিও এসেছেন? বাবা, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলি? কেন এত রাগ করে আমাকে ছেড়ে চলে এসেছিস? জানিস না, জানিস না তুই ছাড়া আমার কেউ নেই। বাড়ি ফিরে চল, বাড়ি ফিরে চল বাবা। মা, আমি তোমার সাথে অভিমান করেছি ঠিকই, কিন্তু এখন আমার মনে আর কোনো রাগ বা ক্ষোভ নেই। আমি আর বাড়িতে ফিরে যাব না মা, কিছু মনে করো না। লালু, এ কি কথা বলছিস তুই? তুই কেন ও বাড়িতে ফিরে যাবি না? ওটাই তোর বাড়ি তো। হ্যাঁ লালু, তোমার বাবা তো ঠিকই বলেছেন। তুমি কেন তোমার মা বাবাকে ছেড়ে এখানে থাকবে? বাবা, মা, অবিনাশ জেঠু, আমি তোমাদের সবাইকে একটা কথাই বলতে চাইছি, যে হরিপদ দাদু আমাকে সেদিন রাতে ওনার বাড়িতে থাকবার জন্য আশ্রয় দিয়েছেন। তারপর আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, যত্ন করেছেন। লালু, আমরা তোমার সব কথা বিশ্বাস করছি, মানছি, কিন্তু তার জন্য তুমি নিজের ঘর ছেড়ে তো এখানে থাকবে, সেটা মানে আমরা আমাদের কথা ভাবো একবার। বাবা, তুমি আমাকে ভুল বোঝো না, কিন্তু আমি আমার এই দাদুকে এই বয়সে একা ছেড়ে কোথাও যেতে পারবো না। এই কদিনের মধ্যেই দাদুকে আমি আমার নিজের দাদুর মতো ভালোবেসে ফেলেছি। দাদু আমাকে অনেক ভালোবাসে এবং ওনার সংসারের সমস্ত দায়িত্ব আমাকেই দিয়েছে। তাই ওনার শেষ সময়ে আমি ওনাকে এভাবে ফেলে রেখে যেতে পারি না। বাবা, মা, তোমরা আমাকে ভুল বোঝো না। গোপাল, নীলিমা, তোমরা আমার মেয়ে জামাইয়ের মতো, আর লালু হচ্ছে আমার মানে নাতির মতো। ও যখন চাইছে এখানে আমার সাথে থাকতে, থাক না। তোমরা বাধা দিও না। বলছি গোপাল আর লতা, সম্পূর্ণ বিষয়টা জেনে আমারও মনে হয় যে লালুকে হরিপদ বাবুর সাথে রেখে দেওয়া উচিত। সবার শেষে এটাই বলবো যে তোমরা এক পরিবারের মতো হয়ে একজন আর একজনের পরিপূরক হয়ে সুন্দরভাবে জীবনটাকে কাটাও, ঠিক আছে?